নমস্কার, বিএনএনে নমস্কার। আপনাদের স্বাগত। আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন শাহ আহমেদ আলী, দক্ষিণনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। আমাদের আজকে আলোচনার বিষয় হলো বাংলা। তার আগে একটু বলে নিই, সদ্য মাধ্যমিক শেষ হয়েছে, দরজায় কড়া নাড়ছে উচ্চ মাধ্যমিক। জানি আমাদের যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন বা রয়েছো, তারা যথেষ্ট প্রিপারেশন নিয়েই রয়েছো। একদম শেষ মুহূর্তে এসে তোমাদের একটু সাহায্য করার জন্য আমাদের আজকের আলোচনা বিষয় বাংলা। আমি আজকে আপনাকে প্রশ্ন করব যে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, এটা তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওদের এই মুহূর্তে যেগুলো কি কি পালন করা উচিত, মানে পড়াশোনার বাইরে যে বিষয়গুলো আছে এই মুহূর্তে ওদের একটু ফলো করা উচিত, সেগুলো কি কি? আমি প্রথমে 2025-এর সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদেরকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোরগোড়ায় চলে এসেছে এবং পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে তারা হয়তো সেরে ফেলেছে। তবুও পরীক্ষার যে একটা ভীতি, সেটা হয়তো তাদের অনেকের মধ্যেই রয়েছে। আমি বলি যে ভীতি বলে কিছু নেই, তবে এটা ঠিক যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা তাদের জীবনের গতিপথ নির্ধারণ করবে, কেননা এতদিনের যে গতানুগতিকতার যে ছক বাঁধা নিয়মে তারা পড়াশোনা করে এসেছিল, এই পরীক্ষার পর তাদের কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট কিন্তু বেছে নিতে হবে। বিশেষত আর্টস সিস্টেমের স্টুডেন্ট যারা, তাদেরকে আমি বলবো যে তারা অনেকেই বাংলাকে তাদের অন্যতম প্রধান সাবজেক্ট হিসাবে কিন্তু মনে করে। তো সেক্ষেত্রে বাংলায় যদি ভালো নম্বর না পাওয়া যায়, তাহলে বাংলা নিয়ে পড়ার যে ইচ্ছে সেটা কিন্তু তাদের পূরণ হবে না। সেক্ষেত্রে বাংলায় বেশি নম্বর পেতে হলে বাংলার প্রতি তাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে, এবং শুধু আর্টস স্ট্রিম বলে নয়, সায়েন্স, কমার্স, অন্যান্য স্ট্রিমের স্টুডেন্টদেরও তাদের নম্বর বাড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এখন শেষ মুহূর্তে তাদের যেটুকু বলা, সেটা হচ্ছে সাহিত্য, সেটা ইংরেজি হোক আর বাংলাই হোক, একটা টেক্সট নির্ভর পড়া। কিন্তু এই টেক্সট নির্ভর যেহেতু পড়া, তাই টেক্সট বইটার উপর ছাত্রছাত্রীদের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি দিতে হবে। এবং বাংলা উচ্চ মাধ্যমিকের বর্তমান যে সিলেবাস, সেটা কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে অনেকটাই বড়। সুতরাং ছাত্রছাত্রীদের এই এত বৃহৎ একটা সিলেবাস রপ্ত করা তাদের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যেহেতু তারা পরীক্ষা দিতে চলেছে, আর কিছুদিনের মধ্যে আগামী 3 তারিখ তাদের বাংলা ভাষার প্রথম পরীক্ষা শুরু হচ্ছে, বাংলা সাহিত্যের, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেটা মানিয়ে নিতেই হবে। তো আমি যেটুকু বলবো তাদের, সেটা হচ্ছে যে প্রথমত টেক্সটের যে সমস্ত টপিকগুলো রয়েছে সবগুলোকে কিন্তু তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এই জন্যই যেহেতু তাদের মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স নাম্বার অনেক বেশি, 30 নম্বর রয়েছে এখানে। তো এই 30 নম্বরটা যদি তাদের পুরোপুরি পেতে হয়, তাহলে কিন্তু পুরো সিলেবাস কভার করতে হবে। এখানে সাজেশনের কোনো জায়গা নেই। ব্রড টাইপের কোশ্চেনের ক্ষেত্রে হয়তো কিছু কিছু সাজেশন করে পড়তে পারে তারা, কিন্তু শর্ট টাইপ বা এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তাদের কোনো সাজেশনের অপশান নেই। স্বাভাবিকভাবে আমি এটুকু তাদের বলবো যে না, তারা কিন্তু সমস্ত টেক্সটের সমস্ত টপিকগুলোই বেশ ভালোভাবে পড়তে হবে তাদের। হ্যাঁ, একদম। আর সেই সঙ্গে তাদের এটা জানতে হবে যে তাদের সিলেবাসে কি কি রয়েছে। সিলেবাসটা যদি তারা সঠিকভাবে জানে, তাহলে জানবো তাদের পড়াশোনার ম্যাক্সিমামটাই কিন্তু 90% হয়ে গেছে। 2 নম্বরে সেটা হচ্ছে যে টাইপ অফ কোশ্চেন, কত ধরনের কোশ্চেন থাকতে পারে।
সেই কোশ্চেনের ধরনগুলো সম্পর্কে যদি তাদের একটা ধারণা থাকে, তাহলে আমি মনে করি যে তারা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে যথেষ্ট ভালো নম্বর করবে। স্কোরিং মার্কস তারা কিন্তু পাবে, 99 বা তার আশেপাশে নম্বর কিন্তু তারা পেয়ে যাবে। বেশ, আপনি একটু আমাদের একটু উল্লেখ করে দিন যে কি ধরনের প্রশ্ন আছে এবং কিসে কত মার্ক আছে। আচ্ছা, প্রথমে আমি বলি যে বাংলা সাহিত্যে 3 ধরনের কোশ্চেন রয়েছে। এক হচ্ছে মাল্টিপল চয়েস, এখানে মোট নম্বর হচ্ছে 18। 2 হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এর মোট নম্বর হচ্ছে 12। এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এর মোট নম্বর হচ্ছে 50। তাহলে টোটাল নম্বর হচ্ছে 18 প্লাস 12 প্লাস 50, 80। এই 3 ধরনের প্রশ্নের তাদের উত্তর করতে হবে। এবারে আমরা একদম বিষয়ে চলে আসছি সরাসরি, যে আমরা জানি বাংলাতে অনেকগুলো বিভাগ আছে, যেমন গল্প আছে, কবিতা আছে, নাটক আছে, আন্তর্জাতিক কবিতা আছে, তো তারপরে সাহিত্যের ইতিহাস আছে। তো এইগুলো থেকে ভাষাতত্ত্ব রয়েছে, ভাষাতত্ত্ব রয়েছে, এইগুলো থেকে ঠিক ওরা কোনগুলো পড়বে, মানে কিভাবে পড়বে সেটা একটু বলে দিন। দেখুন, আমি প্রথমে বলেছি যে বাংলা সিলেবাস অনেক বড়, কিন্তু তো সেক্ষেত্রে ভ্যারাইটিস টাইপের তাদের টপিক রয়েছে। বাংলা গদ্য, পদ্য, নাটক, তারপরে সহায়ক পাঠের গল্প, ভাষা, এবং সেই সঙ্গে রয়েছে বাঙালির সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং তৎসঙ্গে রয়েছে প্রবন্ধ রচনা। তো এতগুলো বিষয় যেখানে রয়েছে, সেখানে সাজেশন ভিত্তিক পড়ার যে বিষয়টা, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। কারণ হচ্ছে যে 30 নম্বর যেটা অবজেক্টিভ টাইপ, এই অবজেক্টিভ টাইপের নম্বরটা পুরোপুরি পেতে হলে তাদেরকে পুরো সিলেবাসটাই কভার করতে হবে। এইখানে কিন্তু সাজেশনের কোনো অপশান থাকছে না। তো সেক্ষেত্রে আমি বললাম যে প্রতিটা টপিক একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। নির্ভুল উত্তর দিতে হলে প্রতিটা টপিক কিন্তু তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আচ্ছা, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। বেশ। প্রবন্ধ, মানে প্রবন্ধের জায়গাটা একটা বিরাট জায়গা, সেখানে অনেক ধরনের বিষয় আছে, কিছু বিজ্ঞান থেকে থাকে, কিছু বাস্তবিক জায়গা থেকে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে ঘটনাগুলো, সেগুলোর মধ্যে ওরা কি কি পড়তে পারে? কারণ প্রবন্ধটা বেশিরভাগ আমরা ভেবে থাকি যে ঘটে যাওয়া রিসেন্ট কোনো ঘটনা থেকেই হয়তো আসতে পারে। তো সেক্ষেত্রে তারা কোনগুলোকে এখানে গুরুত্বপূর্ণ তালিকায় আপনি রাখছেন? আচ্ছা, দেখুন, প্রবন্ধ বর্তমানের যে প্রবন্ধ যেগুলো আসে, যে নিয়মে আসে, আগের থেকে অপেক্ষাকৃত একটু সহজ। কেননা বিশেষ কিছু তথ্য কিন্তু প্রশ্নপত্রে তুলে দেওয়া থাকে, তার ভিত্তিতেই তাদেরকে কিছুটা নিজের মতো করে লিখতে হয়। তো এক্ষেত্রে কারেন্ট কোনো বিষয়ের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে ধরুন ইতিমধ্যে একটা কয়েকটা বিশ্বকাপ হয়ে গেছে, ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেছে, টি-20 বিশ্বকাপ হয়েছে, তারপরে কাতার ফুটবল বিশ্বকাপ হয়েছে। তো এই টাইপের তারা পড়তে পারে। এবং বর্তমানে যেটার উপর সব থেকে বেশি ফোকাস, মোবাইল বা ইন্টারনেটের ব্যবহার, তার সুবিধা অসুবিধা, কুফল সুফল ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা প্রবন্ধ পড়তে পারে। হয়তো এক্ষেত্রে তা কমন পেলেও পেতে পারে। আমরা আরো একটা বিষয়ে একটু আলোকপাত করব, সেটা হচ্ছে যে শর্ট টাইপ কোয়েশ্চেনে আমরা একদমই সাজেশন ভিত্তিক পড়বো না, কারণ শর্ট টাইপ কোয়েশ্চেন পুরোটাই আমরা টেক্সচুয়াল এর ওপর একটু জোর দেব। কিন্তু আমরা ব্রড কোয়েশ্চেন, যেটা 50 মার্ক থাকে, ওইখানে আমরা বাছাই প্রশ্ন করতেই পারি, কিছু বাছাই কোয়েশ্চেন থাকতেই পারে, কিছু বাছাই প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কোনগুলোকে জোর দিচ্ছেন? দেখুন, ব্রড টাইপ কোশ্চেন মোট নম্বর 50 আছে। তা আমি বলবো যে সেক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান কিন্তু পাস করে। তো এই পাস করে প্রশ্নের উত্তর যদি ওদের কমন পেতে হয়, তাহলে 2024-এ যে গল্প, কবিতা, নাটক থেকে যেগুলো এসছে, সেগুলোকে বাদ রেখে বাদবাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো। আমি যদি বাংলা গল্পের কথা বলি, তাহলে গত বছরে যেটা এসছে, ভাত এসছে এবং কে বাঁচায় কে বাঁচে এসেছে,
তিনটে মোট গল্প, তার মধ্যে দুটো ভারতবর্ষ। চলে এসছে। এবার ভারতবর্ষ সৈয়দ মোস্তফা সিরাজের ভারতবর্ষ রয়েছে, ওটা এখান থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার যদি আমি কবিতার ক্ষেত্রে যাই, তাহলে কবিতাতে গত বছর কিন্তু মহুয়ার দেশ এবং সমর সেনের একটা কবিতা, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। তো সেই দুটো বাদ দিয়ে এবার যে দুটো তিনটে কবিতা রয়েছে, এক হচ্ছে রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনলতা জন্মের পাশে। এই তিনটে কবিতা, এই তিনটে কবিতার মধ্য থেকে কিন্তু দুটো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আমি যদি নাটক ধরি, নাটক দুটোই, বিভাব এবং নানা রঙের দিন, দুটো নাটক থেকে দুটোই কোশ্চেন আসে। এবারও কিন্তু ওই নাটক থেকেই আসবে। এবার কোন লাইন থেকে আসবে, কোথা থেকে দেবে বলা যাবে না। সেক্ষেত্রে নাটক দুটো তাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। বাদবাকি অন্যান্য যেগুলো সবই কিন্তু ধরুন ওই সবটা থেকে কোশ্চেন, এবং বেশিরভাগ যেমন আমার বাংলা 5টা গল্প আছে, এই 5টা গল্পের মধ্যে থেকে গাঢ় পাহাড়ের নিচে এবং কলের কলকাতা দুটো চলে এসছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনার যেমন হাত বাড়াও, মেঘের গায়ে জেলখানা ইত্যাদি, এগুলো থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রত্যেকটা গদ্য, পদ্য এবং নাটক, আদার্স যে সমস্ত সিলেবাসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আমার এটা মনে হয় যে সারসংক্ষেপটা আমাদের ভালো করে পড়া উচিত। কারণ একটা টাইম পর দেখা যায় যে হয়তো আমি কোনো কিছু সাজেশন পেলাম না, কমন পেলাম না, সেক্ষেত্রে আমার ওই সারসংক্ষেপটা অনেকটা বোধহয় কাজে আসতে পারে। একদম। আমার জীবনের যে অভিজ্ঞতা দিয়ে বলি, যে কোন স্টুডেন্ট যদি সাহিত্যের বা টেক্সট নির্ভর কোনো কোশ্চেন টোটাল টেক্সট বইটা ভালোভাবে পড়ে, তাহলে কিন্তু তার বোধহয় আর কোনো ধরনের রেফারেন্স বই পড়ার দরকার হবে না। কেননা অনেক সময় অনেক স্টুডেন্ট দেখা যায় যে একটা পার্টিকুলার কতগুলো প্রশ্নের উত্তর লিখে পরীক্ষায় গিয়ে দেখা যাচ্ছে আসেনি, তারা আর কিছুই লিখতে পারে না। কিন্তু সেই স্টুডেন্ট যদি পুরোটা ভালোভাবে থরলি পড়ে, তাহলে কিন্তু ওতে থেকে যে উত্তরটা আসবে, কমপ্লিট একটা উত্তর আসবে, এবং সেই উত্তরে দেখে এক্সামিনার বোধহয় ভীষণই খুশি হবে, এবং অপেক্ষাকৃত মুখস্থ করা কোশ্চেনের থেকে তাতে কিন্তু নম্বর তারা বেশি পাবে। কাজে টেক্সট ভালো করে পড়তে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এলাম, এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে নিজের ভাষায় লেখা আর পুরো মুখস্থ করে বইয়ের ভাষায় লেখা, দুটোর মধ্যে তো অনেকটাই পার্থক্য হয়। তো এখানে নাম্বারের ক্ষেত্রে কি সেখানে কোনো পার্থক্য আসবে? মানে আমি বলতে চাইছি যে যে মুখস্থ করে রেফারেন্স বই মুখস্থ করে লিখবে, তার ভাষা অবশ্যই একটু সুন্দর হবে, শ্রুতিমধুর হবে, দেখতে শুনতে ভালো লাগবে, কিন্তু যে বিষয়টা বুঝে নিজের ভাষায় লিখবে তার ভাষাটা কিন্তু ঠিক থাকবে না, কিন্তু সে পুরো উপস্থাপনটা করতে পারবে যে সে বুঝেছে। তো এক্ষেত্রে কি নাম্বারের কোনো পার্থক্য আসবে? নাম্বারের পার্থক্য আমার মতে আসা উচিত নয়। যিনি এক্সামিনার তিনি তার উত্তর দেখেই বুঝে নেবেন যে সে পরীক্ষার্থী মুখস্থ করে লিখেছে নাকি সত্যিকারের বই পড়ে লিখেছে। এক্সামিনার যদি মনে করেন যে না, এর উত্তরের মধ্যে একটা নিজস্বতা রয়েছে, তাহলে কিন্তু ভীষণই প্লিজড হবেন, এবং তাকে অপেক্ষাকৃত মুখস্থ যেটা লিখেছে একদম বিভিন্ন তথ্য দিয়ে তার থেকে বেশি নম্বর দেবেন। ব্যক্তিগত আমি যদি হই, আমি কিন্তু তাকে তাই দেব। বেশ, আমরা একদমই আলোচনার শেষের দিকে চলে এসেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং প্রাণ ভরা শুভেচ্ছা, এবং তার সঙ্গে আমরা এটাই বলবো যে মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু পরীক্ষা দিও এবং এগিয়ে যাও। আশা করি তোমাদের জীবনের পথ আরো প্রশস্ত হবে। নমস্কার।